গাইজ, আমি মুনতাকিমুর রহমান। আজকে আবার আপনাদের সাথে যুক্ত হয়েছি নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে, যেটাতে আমরা কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে জানবো। আর বিগত যে টিউটোরিয়ালগুলো ছিল সেখানে আমরা ডেন্স নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করেছিলাম। তো সেখানে আমরা ডেন্স লেয়ারে ব্যবহার করেছি, সাথে হচ্ছে ফ্ল্যাটেন লেয়ার ব্যবহার করেছিলাম অপটিমাইজেশনের জন্য। আজকে যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের যে ইমেজ সেট ছিল ফ্যাশন মিনস, ওই ইমেজ সেটটাকে আরও অপটিমাইজ করা যায় কীভাবে সেটা দেখব। আর আমরা কীভাবে এইখানে কনভলিউশনের নিউরাল নেটওয়ার্কটা ব্যবহার করবো। কনভলিউশনের নিউরাল নেটওয়ার্কের যে কনসেপ্টটা আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং সাথে কোড সহ দেখব। তো তার আগে আমি যে জিনিসগুলো বলতে চাই সেটি হচ্ছে, আমরা আজকে তিনটা জিনিস দেখব। ফার্স্ট হচ্ছে আপনার কনভলিউশনের নিউরাল নেটওয়ার্কটা কী, তারপর হচ্ছে ম্যাক্স পুল কীভাবে কাজ করে, তারপর হচ্ছে কেন আমাদের জিপিইউ দরকার। তো সেই সম্পর্কে আমরা আলোচনা করার আগে আমি আপনাদেরকে একটা ইমেজ দেখাতে চাই। সেই ইমেজটা দেখলে আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে কনভলিউশন নিউরাল নেটওয়ার্কটা কী আসলে। কনভলিউশন নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে, ধরেন আপনার কাছে এরকম একটা বিশাল বড় 6x6 ম্যাট্রিক্স আছে। তো আপনি করতে চাচ্ছেন হচ্ছে যে 6x6 ম্যাট্রিক্সটাকে তাদের যে নেইবারগুলো আছে, এই নেইবারের সাথে এভাবে গুণ করে করে একটা 3x3 ম্যাট্রিক্সে কনভার্ট করতে। এই যে 6x6 ম্যাট্রিক্স থেকে 3x3-তে কনভার্ট করলেন তাদের নেইবার গুণ করে, সেটা হচ্ছে কনভলিউশন। আর সেই 3x3 ম্যাট্রিক্স থেকে ম্যাক্সিমাম নাম্বার যেটা আছে সেটাকে যে আপনি পুল করে নিয়ে নতুন আরেকটা 2x2 ম্যাট্রিক্স তৈরি করলেন, সেটা হচ্ছে ম্যাক্স পুলিং। তো আমাদের কনভলিউশনের কাজটা হচ্ছে যে আমরা একটা ইমেজের ভিতরে যে প্রচুর পরিমাণে ডিটেলস থাকে, যেটা আসলে কম্পিটিশন হেভি হয়ে যায়। তো আমরা সেই ক্ষেত্রে কী করবো, যে আমরা ইমেজটাকে যত বেশি অপটিমাইজ করতে পারি সেই জিনিসটাই আমরা এখন করতেছি। এখন যদি আমরা ওই ডিটেলসগুলো অপটিমাইজ, কিছু অপ্রয়োজনীয় ডিটেলস বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের যে বেসিক স্ট্রাকচার যেটা, এটা এই কনভলিউশন নিউরাল এই যে কনভলিউশনাল 3x3 ম্যাট্রিক্সের ভিতর থাকবে। তখন আমরা কী করবো, এটাকে যদি আরও বেশি অ্যাডভান্সে নিয়ে যেতে আমরা কী করবো, ম্যাক্স পুলিংটা ইউজ করবো। ম্যাক্স পুলিংটা করলে সুবিধাটা কী হবে, আমাদের যে এই যে 6x6 6x6 ইমেজটা আছে সেটা 2x2 ইমেজে কনভার্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের কী হবে, আমাদের কম্পিটিশনগুলো আরও ফাস্ট কাজ করবে। তারপর আমরা কী করবো, এই যে 2x2 ম্যাট্রিক্সটা এটা আমরা ফ্ল্যাটেন লেয়ারের ভিতর দিব। এই যে ফ্ল্যাটেন লেয়ারটা আমরা এর আগে যেটা দেখেছিলাম, তারপর হচ্ছে কি আমরা ইন্টারনালি কানেক্টেড এই যে দুটো দেখতেছেন ডেন্স লেয়ার, এই ইন্টারনালি কানেক্টেড দুইটা ডেন্স লেয়ারের ভিতর পাঠিয়ে তারপর আমরা এখানে আউটপুট লেয়ারে পাঠিয়ে দিব। আচ্ছা, এখন চলুন আমরা এটা ছিল হচ্ছে CNN বা কনভলিউশন নিউরাল নেটওয়ার্কের মূল থিম। এখন চলুন আমরা কোডে চলে যাই। আমাদের নোটবুক লোড হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন কি করব, আমাদের যে ইনপুটসগুলো আছে আমরা ওগুলো ইম্পোর্ট করে নেব, লাইব্রেরিগুলো। যেমন হচ্ছে টেনসরফ্লো আমাদের ইম্পোর্ট করতে হবে, TF। তারপর আমাদের লাগবে হচ্ছে কেরাস ফ্রম টেনসরফ্লো। কি লাগবে, কেরাস। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ডাটা সেটটাকে লোড করে নেব। কেরাস ডট ডাটা সেট ডট ফ্যাশন মিনস। তারপর আমাদের কী করতে হবে, যে আমাদের ট্রেনিং ডাটা এবং টেস্টিং ডাটা আলাদা করে নিতে হবে। টেস্ট ইমেজ আর টেস্ট হচ্ছে টেস্ট লেভেল। আমাদের এই যে ডাটা সেট আছে, ডাটা সেটের ভিতরে একটা ফাংশন অলরেডি দেওয়া আছে, যেটা হচ্ছে লোড ডাটা। এই ফাংশনটার কাজ হচ্ছে এটা অটোমেটিকলি ডিস্ট্রিবিউট করে দেবে যে কোনগুলো টেস্ট মডিউলে যাবে, কোনগুলো ট্রেন মডিউলে যাবে, মানে ভেরিয়েবলে যাবে, সরি মডিউল না, ভেরিয়েবলে যাবে। আচ্ছা, তারপর আমাদের কাজ হচ্ছে আমরা যে এই যে টেস্টিং এবং ট্রেনিং ডাটা নিয়েছি ওগুলোকে আমরা একটু অপটিমাইজ করে নিই, প্রসেসিং করে নিই। সেটা হচ্ছে যে আমাদের যে ট্রেন ইমেজ আছে সেগুলোকে 0 এবং 0 কাছাকাছি ভ্যালুতে নিয়ে আসি।
ডিভাইডেড বাই 255, যেহেতু আমরা পিক্সেল ভ্যালু দিয়ে ডিভাইড করব। ট্রেন তারপর আমরা কি করব, ডিভাইড করে নেওয়ার পরে আমাদের সবগুলো ভ্যালু এখন 0 এবং 0 এর কাছাকাছি ভ্যালুতে আছে। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের যে টেস্টিং ট্রেনিং ডাটা আছে, আমরা এখন আমাদের মডেলটা তৈরি করি। আচ্ছা, প্রথমে আমাদের লাগবে হচ্ছে একটা কনভলিউশনাল লেয়ার। দেখুন আমরা হচ্ছে 2D ইমেজ নিয়ে কাজ করতেছি, তাই আমরা এখানে 2D কনভলিউশনাল নিব। তারপরে কি আমরা হচ্ছে আমাদের যে কনভলিউশনটা থাকবে ওটার ভিতরে 64টা নিউরন থাকবে। তারপরে আমাদের লাগবে হচ্ছে আমাদের ইমেজগুলোর সাইজ কত হবে, 3x3। তারপরে লাগবে হচ্ছে আমাদের ইনপুট শেপ, যেহেতু আমরা এখানে এই লেয়ারে ইনপুটগুলো নিব, আমাদের ইমেজগুলোকে নিব। সেই ইনপুট শেপগুলোর সাইজ হচ্ছে 28x28 পিক্সেল এবং প্রত্যেকটা 1 বাইট করে জায়গা দখল করবে। তারপরে কাজ কি আমাদের, তারপর হচ্ছে আমাদের ম্যাক্স পুলিং লেয়ারটা কাজ করবে। লেয়ার্স ডট ম্যাক্স পুলিংটাও 2D, যেহেতু আমরা 2D ডাটা সেট নিয়ে কাজ করছি। সে আমাকে কি করবে, 2x2 ম্যাট্রিক্সে ডাটা বের করে দিবে আমাকে। এখন আমরা কি করব, সেম জিনিসটা আরেকবার করব যেন আরেকটু বেশি ইমেজটা অপটিমাইজ হয়। সেক্ষেত্রে আমাদের এখানে যে ইনপুট ইমেজ, এই লাইনটা লাগবে না। এখন আমাদের ইমেজ ডাটাটা অনেকখানি অপটিমাইজ হয়ে গেছে। এখন আমরা ডিরেক্টলি এটাকে আমাদের ফ্ল্যাটেন লেয়ারে পাঠিয়ে দেব। ফ্ল্যাটেন সেখানে পাঠিয়ে দেওয়ার পরে আমাদের কাজ কি, আমাদের আগের মতোই ডেন্স লেয়ারে আমরা পাঠিয়ে দেব এটাকে। লেয়ার্স ডট ডেন্স লেয়ারে পাঠায়া আমরা কি করব, এখানে 1024টা নিউরন দিয়ে 1024টা নিউরন নিজেদের ভিতরে ইন্টারনালি কানেক্টেড, ফুললি কানেক্টেড। সেই নিউরনগুলোকে আমরা কি করব, সে কী করবে, 1024টা নিউরন নেবে এবং অ্যাক্টিভেশন ফাংশন লাগবে। এখানেও আমার অ্যাক্টিভেশন ফাংশন দেওয়া লাগবে। অ্যাক্টিভেশন সবখানে আমরা রেলু ইউজ করব। এখানেও আমরা অ্যাক্টিভেশন হিসেবে রেলু ইউজ করব। আচ্ছা, তারপর আমাদের কাছে কি, আমাদের আউটপুট লেয়ার। যেহেতু এখানে আমাদের 10টা ভিন্ন ভিন্ন রকমের ক্যাটাগরির ইমেজ আছে, তাই আমরা এখানে আউটপুট লেয়ারটাও হবে 10টা এবং সেটা ডেন্স লেয়ার হবে এবং সেটার অ্যাক্টিভেশনটা অবশ্যই সফট ম্যাক্স হবে, কারণ সফট ম্যাক্সে আউটপুট লেয়ারটা অনেক ভালো আউটপুট দেয়। আমাদের মডেল তৈরি হয়ে গেল। এখন আমাদের কি, মডেলের ভিতরে কম্পাইল করতে হবে। মডেল ডট কম্পাইল, আমরা এখানেও অ্যাডামস অপটিমাইজার ইউজ করব। এবং আমাদের লস ফাংশন হবে হচ্ছে সেম আগেরটার মতোই, স্পার্স ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি। তারপরে আমরা যেটা করব, আমাদের হচ্ছে একিউরেসিটা দেখাবো ম্যাট্রিক্সের জন্য। একিউরেসি ম্যাট্রিক্সটা দেখার জন্য আমরা ম্যাট্রিক্সে একিউরেসিটাকে নিয়ে নিব। আচ্ছা, তারপর আমাদের কাজ কি, মডেলে ডেটা ফিট করা। কী কী ডেটা ফিট করবো, আমরা ট্রেন ডেটাগুলো ফিট করব। ট্রেন ইমেজ, ট্রেন লেভেল। তারপর আমাদের কাজ কি, ইপোক দেওয়া। ইপোক কয়টা হবে, ইপোকও হবে হচ্ছে, আমি চাচ্ছি যে আমার যে মডেলটা আছে সে 10 বারই শিখুক, তো আমি এখানে কি করব, 10 দিয়ে দিব। মানে কতবার আমার মডেলটা বা নিজে নিজে শিখবে ওইটা হচ্ছে ইপোক। আমি এখানে ইপোক সাইজটা দিয়ে দিলাম। তো সেম প্রসেসটা 10 বার রিপিট হবে। আচ্ছা, তারপর আমাকে কি করতে হবে, মডেল ইভ্যালুয়েশন করতে হবে। কি দিয়ে ইভ্যালুয়েট করব, আমার যে টেস্টিং ডাটা দিয়ে ইভ্যালুয়েট করব। টেস্ট ডাটা দিয়ে ইভ্যালুয়েট করব যে আমাদের মডেলের
অ্যাকুরেসিটা কত, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মডেল, আর এখানে হচ্ছে আমাদের কনভলিউশনাল লেয়ার। আচ্ছা গাইজ, আমি একটা জিনিস দেখেছি যে আমরা যদি আমাদের যে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক যেটা আছে সেটাতে আমরা যদি একটু মডিফিকেশন করা লাগবে আমাদের, তো আমি আগে আমাদের ফার্স্ট থেকে মডেলগুলো আগে লোড করে নিই, তারপর হচ্ছে কি আমাদের ডেটা সেটগুলোকে করে নেই, গ্র্যাব করে নেই। তারপর আমাদের কাছে কি আমাদের হচ্ছে ডেটা সেটগুলার 255 দিয়ে ভাগ করে কি করব যে আমাদের জিরো এবং জিরোর কাছাকাছি ভ্যালুতে নিয়ে আসবো। তারপর একটা জিনিস দেখুন, খেয়াল করুন ভিউয়ার্স, যে আমার যে মডেলটা আছে, মডেলের ভিতরে আমি যে কনভলিউশন নিচ্ছি, কনভলিউশন হচ্ছে 4D ডাইমেনশনে কাজ করে। তো আমার এই ক্ষেত্রে আমার যেটা আমার যে ডেটা, আমার যে ইমেজ ভ্যালুটা আছে ওটা হচ্ছে 3D ডেটা। তো এখন প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে কি, যে আমি এখন এখানে আমার মডিউলটাকে লোড করে কম্পাইল করে নিলাম, যখন আমি এখানে ট্রেন করতে যাব তখন আমি একটা এরর পাবো। এররটা হচ্ছে যে আমার যে কনভলিউশনাল ইনপুট হ্যাভ 4 ডাইমেনশনস, কিন্তু আমি এখানে ইনপুটটা কয় ডাইমেনশন দিচ্ছি দেখেন, 3 ডাইমেনশনে দিচ্ছি, তাই না। তো আমার এখন এটাকে কী করতে হবে, 4 ডাইমেনশনে কনভার্ট করতে হবে। তো আমরা এটা কীভাবে করতে পারি, জাস্ট সিম্পল পাইথনে দুইটা লাইন লিখে আমরা একটা লাইনের মাধ্যমে, একটা ফাংশনের মাধ্যমে আমরা এটা রিশেপ করে নিতে পারি। রিশেপ করবো কী করে, যে আমাদের যে ট্রেনিং ইমেজগুলো আছে তো আমরা ওগুলোকে কী করবো, -1 28 28 1 দিয়ে কী করবো, রিশেপ করে নেবো। তাহলে আমার এটা 4 ডাইমেনশনাল ডাটা হয়ে যাবে। তো আমরা এটা টেস্টিংয়ের ক্ষেত্রেও করে নিব। করলে এখন দেখুন ভিউয়ার্স, যে আমাদের যে আছে ট্রেনিং যে এরোটা আছে এটা এখন চলে যাবে, দেখুন চলে যাচ্ছে, দেখছেন এরোটা চলে গেছে, আমাদের মডেল এখন ট্রেন হচ্ছে। যেহেতু আরেকটা জিনিস হচ্ছে ভিউয়ার্স, যে আমি এখানে সময়ের স্বল্পতার কারণে আমি এখানে 1024টা নিউরনের জায়গায় মাত্র 128টা নিউরন ব্যবহার করেছি। আপনারা চাইলে 1024টা দিয়েও করতে পারেন, 2048টা দিয়েও করতে পারেন। আপনাদের যতটা ডেন্স লেয়ারে নিউরাল নেটওয়ার্ক দিতে পারেন ততটা, মানে আপনার কম্পিউটার যতটা নিতে পারে ততটা আপনি দিতে পারবেন। ধরুন আপনার কাছে একটা RTX মেশিন আছে। ভিউয়ার্স, আমি একটা জিনিস বলেছিলাম যে আমি এই লেকচারে, এই ভিডিওতে আমি আরেকটা জিনিস কভার করবো, সেটা হচ্ছে যে আমাদের কেন জিপিইউ লাগবে। জিপিইউটা লাগার মূল কারণ হচ্ছে, যখন আমরা গেম খেলি, গেম মূলত কী করে, কতগুলো ম্যাট্রিক্স অপারেশন করে। গেমের ক্ষেত্রে যে জিপিইউগুলো আমরা যেগুলো দেখি, বা রে ট্রেসিং বলেন বা রিমাস্টার্ড বলেন, সবগুলোর ক্ষেত্রে আমাদের কী করে হচ্ছে রে ট্রেসিংটা, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স অপারেশনগুলো হয়। তো সেক্ষেত্রে কনভলিউশন নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে আপনি যদি জিপিইউ ইউজ করেন, আপনার অ্যাডভান্টেজটা কোথায়, যেহেতু আমাদের জিপিইউ অলরেডি ম্যাট্রিক্স ক্যালকুলেশন বা লিনিয়ার অ্যালজেব্রা করাতে পারদর্শী, সেক্ষেত্রে সে কী করবে, খুব সহজেই আমাদের যে প্যারালাল প্রসেসিং, আমাদের যে মেশিন লার্নিং, ডিপ লার্নিংয়ের প্যারালাল প্রসেসিং, সে খুব সহজেই এটা করতে পারবে, যে এই ম্যাট্রিক্স অপারেশনগুলো খুব সহজে করতে পারবে। তাই আমাদের যে সিপিইউ থেকে জিপিইউতে ট্রেন করানোটা খুব সহজ এবং খুব দ্রুত কাজ করে। যেহেতু আমাদের জিপিইউতে অনেকগুলো কোড থাকে, কিছু যেমন আমার 940MX যেই জিপিইউটা আছে GTX, সেটাতে 345টার মতো হচ্ছে কুডা কোড আছে। আবার যাদের কাছে 1080 বা 2080তে 4000-এর উপরে কুডা কোড আছে। তো কুডা কোড যত বেশি হবে তত দ্রুত আপনার মডেল ট্রেন হবে। তো এখন আমরা অপেক্ষা করি আমাদের মডেলের অ্যাকুরেসিটা আর হচ্ছে লস ফাংশনটা হোক, এই পোস্টগুলোর ট্রেন হোক, মডেলটা ট্রেন হোক, ততক্ষণ আমরা অপেক্ষা করি। আমি আবার আসতেছি মডেলটা ট্রেন হওয়ার পরে। ভিউয়ার্স, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের জিপিইউ কেন দরকার এবং আমাদের এই যে ডিপ নিউরাল নেটওয়ার্ক কেন জিপিইউ ছাড়া আসলে করা উচিত না, সেটা হচ্ছে যে আমি যে এখানে যে IBM ওয়াটসনে যেই করছি, যেই মডেল মানে যেই প্ল্যাটফর্মটা ইউজ করতেছি, ওরা কিন্তু মূলত হচ্ছে আমাকে সিপিইউ ইউসেজ দিচ্ছে, তাই না। আর এখানে হচ্ছে আমাকে দেখা যাচ্ছে যে আমি দুইটা ভার্চুয়াল কোর, মানে দুইটা সিপিইউ ইউজ করতে পারছি এবং 8GB র্যাম ইউজ করতে পারছি। তারপর দেখুন এখানে আমার যে যাচ্ছে, আমার এক ইপো হচ্ছে আমার মডেলটা কতটুকু ট্রেন হচ্ছে, দেখুন যে খুবই স্লো কিন্তু ট্রেন হচ্ছে। ঠিক আমি যদি এখন কোলেবে যাই, আর কোলেবে যদি আমি এখানে যে রান টাইমটা চেঞ্জ করে আমি আমার জিপিইউ দিয়ে রাখি, হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন জিপিইউ দিয়ে, এখন যদি আমি রান করি, দেখুন যে কতটা ফাস্ট এখানে কাজ করে। সেম জিনিসটাই আছে, জাস্ট হচ্ছে আমি এখানে
প্ল্যাটফর্মটা চেঞ্জ করে দিয়েছি, যে আমি এখানে জিপিইউ, ওখানে হচ্ছে সিপিইউ দিয়ে রান হচ্ছে, এখানে হচ্ছে জিপিইউ দিয়ে রান হচ্ছে। দেখুন কত ফাস্ট, এখানে ওইটার তুলনায় এখানে কত ফাস্ট কাজ করবে। দেখুন এইটা এখনো ফার্স্ট ইপোচেই আছে, দেখুন অলরেডি ফার্স্ট ইপোচ শেষ, সেকেন্ড ইপোচে চলে গেছে। তো এই জন্য গাইস আপনাদের আমি বলবো যে আপনারা যদি ডিপ লার্নিং করতে চান বা ডিপ লার্নিং শিখতে চান বা ডিপ লার্নিং প্র্যাকটিস করতে চান, আমি অবশ্যই রিকমেন্ড করব যেন আপনারা অ্যাটলিস্ট 2060 2060 সুপার অথবা টিআই এই জাতীয় কার্ডগুলো কেনেন, কারণ এগুলো হচ্ছে RTX কোড এনেবল। অলরেডি এটার ভিতরে 10 থেকে 12টা টেনসর ডেডিকেটেড কোড দেওয়া আছে। যেহেতু আমরা এখানে টেনসর ফ্লো নিয়ে কাজ করছি, টেনসর হচ্ছে 4 ডাইমেনশন বা মাল্টি ডাইমেনশন যেই ডাটাগুলো, মানে যে মোর দেন 3 ডাইমেনশন যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলোকে টেনসর ডাটা বলে। তো টেনসর যেহেতু ডেডিকেটেড টেনসর কোড আছে, তো আপনি অবশ্যই ওখানে একটু সিগনিফিকেন্ট পারফরমেন্স করতে পারবেন, যেমনটা এখানে গুগল কোল্যাব এবং আপনি এই IBM ওয়াটসন প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন। দেখেন আমার অলরেডি মডেলটা ট্রেন হয়ে গেছে, কিন্তু ওখানে এখনও মডেল ট্রেন চলছে। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার মডেল ইভ্যালুয়েশন করে ফেলবো। দেখেন মডেল ইভ্যালুয়েশনও শেষ। আমার এখানে ট্রেনিং মডেলে অ্যাকুরেসি আসছে 96 আর টেস্টিং মডেলে অ্যাকুরেসি আসছে 91, প্রায় কাছাকাছি 0.5 সামথিং এরকম, 0.05 সামথিং এরকম একটু লস আছে। আচ্ছা, এখন আমি যদি চাই আমি এইটাকে আরও ইমপ্রুভ করতে, দেন আমি জাস্ট রিপোর্ট বাড়াবো অথবা আমি আমার ডেন্স লেয়ারের ডেপথ বাড়াই দিব। বুঝতে পারছেন, ডেন্স লেয়ারের ডেপথ বাড়াই দিলে আমি কিন্তু ওই এখানে অ্যাকুরেসির একটা বিশাল বড় চেঞ্জ দেখতে পারবো। আরেকটা জিনিস আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমরা কল ব্যাক ফাংশন ইউজ করতে পারি। কল ব্যাক ফাংশন কী জিনিস? কল ব্যাক ফাংশন জিনিসটা হচ্ছে যে আমি চাচ্ছি আমার 96 বা 90-90-90-90-র উপরে উঠলেই আমার যেন ট্রেনিংটা অফ হয়ে যায়, কারণ এত হিউজ পরিমাণ ডাটা নিয়ে যখন আপনি ট্রেন করবেন তখন অবশ্যই আপনাকে কি করতে হবে, একটু অপটিমাইজেশন আনতেই হবে। এখন আসুন আমরা অপটিমাইজেশন জিনিসটা করব কিভাবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা করতে পারি হচ্ছে আমরা একটা ফাংশন ইউজ করতে পারি, কলব্যাক ফাংশন, যেটা কি আমাদের নিউরাল নেটওয়ার্ককে বলে দিবে যে হয়ে গেছে, তুমি আর তোমার এখানে ট্রেন করতে হবে না। সাপোজ মনে করুন আপনি একটা ভিডিও বিশাল বড় 2-3 হাজার পেটাবাইট বা 1 পেটাবাইট বা 2 পেটাবাইট, নট টেরাবাইট, নট গিগাবাইট, ইটস পেটাবাইট, দেন 1000 টেরাবাইটে 1 পেটাবাইট হয়। তো 1 পেটাবাইট ভিডিও ডাটা নিয়ে কাজ করছেন, দ্যাট মিনস হচ্ছে আপনি যে আমাদের যে সিসিটিভি আছে, সিসিটিভির যে ভিডিও ফুটেজ, ধরেন আমাদের যে সারা বাংলাদেশের সিসিটিভি ভিডিও ফুটেজের উপরে আপনি ডিপ লার্নিং ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি চাইবেন অবশ্যই একটা অপটিমাইজেশন নিয়ে আসতে, কারণ আপনি সব ইমেজকে নিয়ে ট্রেন করাবেন না, আপনি পার্টিকুলার কিছু ইমেজ নিয়ে কাজ করবেন। সেই ইমেজগুলোকে বের করে আপনার ইমেজ প্রসেসিং করে দেন হচ্ছে আপনি ওই ইমেজের মডেলটাকে আরও অপটিমাইজ করে, ডাটাগুলোকে আরও ইমেজগুলোকে আরও অপটিমাইজ করে আপনি যদি কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের ভিতরে দিয়ে চালান, সেক্ষেত্রে আপনি একটা কী পাবেন, একটা মোটামুটি ভালো ইমপ্রুভড মডেল পাবেন। তারপর মডেলটাকে আরও বেশি ইমপ্রুভ করতে আপনি কী করতে পারেন, যে আপনি ইপক বাড়াইতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনি কখন বুঝবেন যে আপনার মডেলটা অনেক ভালো? তখনই বুঝবেন যখন আপনার অ্যাকুরেসি লেভেলটা অনেক ইমপ্রুভড, মানে হচ্ছে 99-98 এরকম পার্সেন্টে চলে আসলে দ্যাট মিনস হচ্ছে আপনার মডেলটা মোটামুটি ভালো রকমের আউটপুট দিতে সক্ষম। এখন কথা হচ্ছে যে আপনি এই যে হিউজ পরিমাণ ডাটা আছে, সেই ডাটাগুলোকে আপনি চাচ্ছেন যে আপনার এতবার ইটারেশন দরকার নেই। ধরুন আপনি এখানে 1 লক্ষ বার ইপক দিয়ে রাখছেন, কিন্তু আপনার 1 লক্ষ বার যাওয়া লাগে নাই, আপনি মাত্র 10-20 হাজারের ভিতরে গিয়েই আপনার মডিউলটা 98-96-এ চলে আসছে। তখন এখন আপনি কীভাবে এই রিসোর্সটাকে মানে এই যে টাইম কনজিউম জিনিসটাকে এটাকে আপনি কীভাবে ব্রেক করবেন, সেই জন্যই আপনি কলব্যাক ফাংশনগুলো ইউজ করতে পারেন। এখন আরেকটা জিনিস, আমরা হয়তো বা এই নর্মাল ইয়াতে আমরা এগুলো দেখতে মানে এত বেশি একটা কাজে লাগে না, কিন্তু যখন আপনি একটা কোনো একটা ভাইরাস বা কোনো একটা লাইগেন্ড নিয়ে বা হচ্ছে নোবেল ড্রাগ ডিজাইন নিয়ে কাজ করবেন বা ড্রাগ ডকিং নিয়ে কাজ করবেন, যারা ফার্মাসি বা বিভিন্ন রকমের সায়েন্টিস্ট আছে তারা যখন কাজ করে, তাদের ক্ষেত্রে কী করতে হয় যে তারা একটা অটোমেশন প্রসেসে ফেলে রাখে, দেন এটা সুপার কম্পিউটারের ভিতরে ফেলে রাখে, এটা কয়েক বছর ইটারেশন হতে এরপরে যে একটা
সিগনিফিকেন্ট আসে, যেমন হচ্ছে আমাদের অ্যাস্ট্রারিক মানে আমাদের যে অ্যাস্ট্রোলজি আছে, অ্যাস্ট্রোলজি ডাটাগুলো ঠিক এরকম প্রসেসে চলে। আমাদের যে ড্রাগ ডিজাইন ডাটা আছে ওগুলোও কিন্তু সেম প্রসেসেই চলে। আমাদের সুপার কম্পিউটারগুলো এভাবে ইটারেশন করতে থাকে। তো সুপার কম্পিউটারগুলো কখন বুঝে যে তার ইটারেশন করার প্রয়োজন নেই? যখন সে কলব্যাক ফাংশনটা ওই লিমিটটা ধরে ফেলে। এখন আসলে আমরা কলব্যাক ফাংশনটা কীভাবে ডিজাইন করব সেই জিনিসটা নিয়ে আজকে আমরা একটা কলব্যাক ফাংশন লিখি এখানে। কলব্যাক ফাংশন করাটা একদম ইজি, জাস্ট একটা ক্লাস ডিক্লেয়ার করবেন, মাই কলব্যাক ফাংশন লিখবেন। এইটা কি করবে যে টেনসরফ্লোর যে মডিউলটা আছে টেনসরফ্লোরের যে ক্যারাসের ভিতরে যে আপনার কলব্যাক ফাংশনের এটা অলরেডি ক্লাস আছে। এই যে দেখুন সাজেস্ট করছে callbacks.callback ক্লাস। এই কলব্যাক ক্লাসটাকে আমরা এক্সটেন্ড করে কি করব যে যদি আমার কি হয় যে আমার ইপোকটা কখন মানে অন ইপোক কখন আমার ইয়াটা শেষ হবে, আমরা এই জিনিসটা ইপোকটাকে কখন শেষ করব তখন হচ্ছে ইপোক আন্ডারস্কোর ইন্ড কখন শেষ হবে। এই ফাংশনটার ভিতরে আমরা কি করব, আমার কয়েকটা লাগবে, ভেরিয়েবল লাগবে, সেলফ ইপোক যে কত নাম্বার ইপোকে সে কাজ করছে, তারপর হচ্ছে কি লগসটা কেন লাগতেছে দেখাচ্ছি আমি। এখন কি করতে হবে, এখন হচ্ছে যদি আমার যে লগসগুলো আছে তার মধ্যে যে লস কি নিয়ে কাজ করছি আমরা, লস চেক করবো যে আমার লসটা কত পার্সেন্ট আছে। লসটা যদি আমার লস কমতে যদি আমার কোথায় চলে আসে, কমতে 0.02 এর কাছে চলে আসে, তাহলে আমার কি করতে হবে, আমি একটা করে দেই যে একটা মেসেজ প্রিন্ট করবে। কি মেসেজ দেখাবে যে আমাদের অলরেডি 98% অ্যাকুরেসিতে চলে আসছে। ঠিক আছে, তারপরে সে কি করবে, আমাকে সেলফ ডট মডেলটাকে আমাকে স্টপ করে দিতে হবে, তাই না? স্টপ কি করব, আমরা মডেলটাকে স্টপ করব আন্ডারস্কোর ট্রেনিং, স্টপ ট্রেনিং মানে ট্রেনিং শেষ, তোমাকে আর ট্রেন করতে হবে না, ইকুয়ালস টু ট্রু মানে এই ফাংশনটাকে আমি কল করে দিব। একদম সিম্পল জিনিস। এখন আমরা যেটা করতে হবে যে আমি জাস্ট হচ্ছে এখানে আমার যে ইয়াটা আছে কলব্যাক ফাংশনের নামে একটা ভেরিয়েবল তৈরি করব ইকুয়াল টু আমার যে ক্লাসটা আছে আমি ক্লাসটা এখানে একটা অবজেক্ট তৈরি করে নিব। ঠিক আছে, এখন এই কলব্যাকটাকে আমরা এখানে কলব্যাক আকারে পাস করে দিই। কল ব্যাক, ঠিক আছে। ওকে, আমি এখানে দেই 100। দেখেন এটা 100টা ইটারেশন করবে, আমার এখানে অ্যাকুরেসি যত ইমপ্রুভ করা যায়। দেখেন, আচ্ছা একটু সুন্দর করে দিলে ভালো হয়, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, সরি, দেখেন আমি বলেছি কি যে আমার যদি লসটা 0.2 এর নিচে চলে আসে, তার মানে কি আমার এটা অলরেডি 98%-এ চলে আসছে, মানে নেক্সট যেই ট্রেনটা হবে ওটা 98%-এ অলরেডি চলে যাবে, তো আমার আর নতুন করে ট্রেন করার
মানে দরকার নেই, আমার ট্রেন্ড ওখানে অফ হয়ে যাবে। ঠিক আছে, এটা ছিল কলব্যাক ফাংশন। তা আমরা এখানে আজকে কী কী দেখলাম, আমরা দেখলাম আজকে হচ্ছে কম্পিউটেশনাল নিউরাল নেটওয়ার্ক, মানে আছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক দেখেছি কীভাবে কাজ করে। তারপর আমরা দেখলাম হচ্ছে জিপিইউ এবং সিপিইউর ভিতর ডিফারেন্সটা কোথায়, যে এখানে এখনও দেখবেন আমার এখনও আমি এটা 3 নাম্বার এপোচে পড়ে আসি, যেখানে আমার জিপিইউতে ট্রেন করা এটা কয়েক সেকেন্ডে হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা বুঝলাম যে আমাদের ডিপ লার্নিংয়ের জন্য বিশেষ করে কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক অর্থাৎ ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই জিপিইউ ডিভাইস, জিপিইউ অ্যানেবল ডিভাইস, মানে যেই সকল জিপিইউ আছে ওইসব ডিভাইস ব্যবহার করাটা অনেক বেশি লাভজনক এবং খুবই উপকারী, যেহেতু আমাদের টাইমটা অনেক কমিয়ে দিচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা আজকে কী কী দেখলাম, যে কনভলিউশন দেখলাম, তারপর দেখলাম ম্যাক্স পুলিং, তারপর দেখলাম ফ্ল্যাটেন লেয়ার্স এবং ডেন্স লেয়ার, এবার আউটপুট কীভাবে ইমেজে আমরা একটা কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক কীভাবে বানাবো ওই জিনিসটাও আমরা দেখলাম। আর দেখলাম কি যে আমাদের জিপিইউ থেকে জিপিইউ এবং সিপিইউর ভিতরে ডিফারেন্সটা কী, মানে জিপিইউ আমরা যদি ডিপ লার্নিং শিখতে যাই তাহলে কি সিপিইউতে করবো নাকি জিপিইউতে করবো ওই জিনিসটা। তারপর হচ্ছে আমরা কলব্যাক দেখেছি, কলব্যাকটা কী, যে কেন ইউজ করা হয় এবং কখন ইউজ করা হয়। তো গাইজ, আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আমি আমার আমার ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতে থাকবো নিয়মিত, এবং আপনারা যদি এরকম আপডেট ডিপ লার্নিং সম্পর্কে আরও বেশি এরকম ডিপ মানে বাংলায় সহজ ভাষায় টিউটোরিয়াল চান, তাহলে আমি বলবো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো ধরনের কন্টেন্ট পাবেন। আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম এভরিওয়ান।